তারেক রহমান এবং বিএনপি সরকার, এনসিপি, জামাত সবাইকে বলে রাখছি, আপনারা তৈরি হন, আমাদের নেত্রী আসছেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার জন্মের পর থেকেই দেখেছেন তার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই দেশের মানুষের জন্য তার পুরোটা জীবন উৎসর্গ করেছেন, খেটে খাওয়া মানুষের স্বার্থে কথা বলেছেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার রক্তের ভিতরে দেশের প্রতি ভালোবাসা ঢুকে আছে। তিনি জানেন কিভাবে দেশকে ভালোবাসতে হয়, কিভাবে দেশের মানুষের স্বার্থ নিয়ে কাজ করা যায়। তার মাথায় সবসময় একই জিনিস। আমি একটা ইন্টারভিউ দেখেছিলাম দীপুমণি এক ইন্টারভিউতে বলেছিলেন যে 1/11-এ যখন শেখ হাসিনা জেলে ছিলেন তখন দীপুমণিও অ্যারেস্ট হন এবং দীপুমণি জেলে যান, একসাথেই তারা দুজন ছিলেন। এবং তিনি সারাক্ষণ দেখতেন শেখ হাসিনা সবসময় ম্যাপ করে যে তিনি যখন সরকারে যাবেন, ক্ষমতায় যাবেন, তখন অমুক জায়গায় রেল লাইন করবেন, অমুক জায়গায় এটা করবেন, তমুক জায়গায় এটা করবেন। তখন দীপুমণি বলেছিলেন যে আপা, আপনি ক্ষমতায় যাবেন কি যাবেন আপনি তো শিওর না, আপনি এখন জেলের ভিতরে, আপনি এখনই এত প্ল্যান করছেন কিভাবে, কেন? তখন শেখ হাসিনা বলেছিলেন যে আমি যদি এখন থেকে প্ল্যান না করি তাহলে আমি যখন ক্ষমতায় যাব তখন তো এগুলো নিয়ে ভাবতে ভাবতে সময় চলে যাবে। আমি এখন ভেবে চিন্তে ঠিক করে রাখছি যে আমি ক্ষমতায় গেলে দেশের জন্য উন্নয়ন কী করব, তাহলে আমার ওই 5টা বছর ইউটিলাইজ হবে, আমি দেশের মানুষের জন্য কাজ করতে পারবো, সময়টা ওয়েস্ট হবে না। অন্যদিকে তারেক রহমান পরিবার থেকেই শিখে এসেছেন যে নিজেদের স্বার্থে কীভাবে কাজ করা যায়, চুরি, বাটপারি, সন্ত্রাসবাদী করে কিভাবে নিজেদের স্বার্থ হাসিল করা যায়। আমরা এখন যেটা দেখছি, এই যে পাকিস্তানপন্থী, এই যে চায়নাপন্থী হয়ে কিভাবে আমাদের দেশটাকে আবারও একটা জঙ্গি রাষ্ট্রে পরিণত করা হচ্ছে, এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আপনি 2001 থেকে 2006-এর যে শাসনামলটা, সেটা যদি গুগল করেন তাহলে আপনারা অনেক কিছু জানতে পারবেন। এই গ্রেনেড হামলায় এই জঙ্গি একটা কি বলবো এটাকে, এই জঙ্গি হামলাটাতে যতজন অ্যারেস্ট হয়েছিল এবং এই সারা বাংলাদেশে যত চোর, বাটপার, সন্ত্রাসী ছিল সবাইকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেলে ঢুকিয়ে রেখেছিলেন যাতে বাংলাদেশ নিরাপদ থাকে। আর তারেক রহমান এসে কী করলেন? তারেক রহমান এসে এই সবাইকে জেল থেকে বের করে দিলেন, এই চোর, বাটপার, সন্ত্রাসী, জঙ্গি সবাইকে জেল থেকে বের করে দিলেন। এবং তারা বের হওয়ার পরে এই যে এখন আমাদের দেশের কী অবস্থা আপনারাই তো বুঝতে পারছেন, আপনারাই দেখতে পাচ্ছেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এই বাংলাদেশে আবারও দরকার। তিনি ডিসেম্বরে আসবেন এবং আমি বিশ্বাস করি তিনি আসলে তিনিই জানেন কীভাবে এই দেশটাকে আবার উদ্ধার করা যায়। তো তারেক রহমান এবং বিএনপি সরকার, এনসিপি, জামাত সবাইকে বলে রাখছি, আপনারা তৈরি হন, আমাদের নেত্রী আসছেন। চুনকে মারুঙ্গা। আবু সাইদের বুকে যে পুলিশটা গুলি করলো, আপনারা কেউ কি দেখাতে পারছেন তার বুকের মধ্যে গুলি? নিজেরাই চকলেট বোমা মেরে নিজেদের মানুষকে দিয়ে মারা বলতেছেন যে এখন এগুলো আওয়ামী লীগ করতেছে এবং সেনাবাহিনীর প্রোটেকশন নিয়ে আপনারা মিছিল করবেন। জুলাই অগস্টে যেরকম অ্যাক্টিং শুরু করছিলেন, নিজেরাই স্কুল পড়ুয়া বাচ্চাদেরকে মেরেছেন। আচ্ছা, ওই যে আবু সাইদ মারা গেছেন, শহীদ হয়েছেন, আবু সাইদের বুক তো এভাবে দাঁড়িয়েছিল। তো আবু সাইদের বুকে যে পুলিশটা গুলি করলো, আপনারা কেউ কি দেখাতে পারছেন তার বুকের মধ্যে গুলি লেগেছে, হালকা একটু ব্লাড পড়েছে? দেখাতে পারছেন? দেখাতে তো পারেন নাই। সে কিভাবে মারা গেল? তো সেই যে ওই সময় অ্যাক্টিং করছেন, নিজেরাই বাচ্চাদের উপরে হামলা করছেন, নিজেরাই ফেসবুকে গুজব ছড়াইছেন, অমুক জায়গায় রেপ হচ্ছে, অমুক জায়গায় হামলা করছে, অমুক জায়গায় এইরকম ঝড় চলে আসছে, এরকম যে অ্যাক্টিং শুরু করছিলেন, তো সেরকম আবার এখন করতেছেন। স্টেজে উঠে বক্তৃতা দিচ্ছেন, সামনে ককটেল ফুটতেছে, নিজেরাই চকলেট বোমা মেরে নিজেদের মানুষকে দিয়ে মারা বলতেছেন যে এখন এগুলো আওয়ামী লীগ করতেছে, হ্যাঁ, এবং সেনাবাহিনীর প্রোটেকশন নিয়ে আপনারা মিছিল করবেন, সেরকম একটা চিন্তা ভাবনা করছেন। আপনাদেরকে বলে রাখি,
যতই ভং ধরে সেনাবাহিনীর প্রোটেকশন নেন না কেন, বাংলাদেশের মানুষ, বাংলাদেশের প্রত্যেকটা খেটে খাওয়া মানুষ আপনাদের বিচার করবে। রাস্তায় নামবেন, রিক্সাওয়ালা ভাইয়ারা ধরে পিটানি দিবে, ঠিক আছে? ওই যে হিন্দিতে একটা কথা আছে না, চুন চুনকে মারুঙ্গা, আপনাদের খবর আছে। 141 কোটি টাকা জুলাই জাদুঘর বানাইতে কোন জায়গায় লাগছে এটা আমি দেখতে চাই, এটা আমি জানতে চাই। আগে থেকে জেনে আসছি যে জুলাই জাদুঘর বানাইতে কত টাকা কি খরচ হয়েছে। ঠাস করে আমার মাথাটা টন করে আমার হয়ে গেছে। আমি আমার হাজবেন্ডকে ফোন দিছি, চাকরি তোমার চলে যাক, আমার যা হয় হোক, আমি এটা নিয়ে আওয়াজ তুলবো। যেখানে যাওয়া লাগে বাংলাদেশে আমি সেখানে যাব, যেই হাইকোর্টে, যেই জজ কোর্ট, যেখানে আমার এটা তোলা লাগে আমি তুলবো। আমি 141 কোটি টাকার আমি হিসাব নিব। আমি 141 কোটি টাকার কি কাজ হয়েছে? হ্যাঁ, যদি হয়তো সুন্দর করে কাজ যদি ওরা 2 বছরে করতো, তাহলে আবু সাইদের এটা কি পরিবেশটি সুন্দর করে থাকতো না? যে এই আবু সাইদরে দেখে সবাই ইমোশনাল হয়ে গেছে, আবু সাইদ এরকম বুক চিতায় দিয়ে গুলি খেয়ে মারা গেছে, সেটা দেখেই তো আমরা সবাই ইমোশনাল হয়নি বলেন? ব্রেন কিন্তু আমাদের ওখান থেকেই হয়েছে, হয়নি? আয়নাঘর ওসব ভাই আমি অত বুঝি না যে ওটা আয়নাঘর আসলে শেখ হাসিনার বানানো ছিল না ওরা বানাইছে, বুঝছেন? এত সহজ না। কারণ হচ্ছে আমি 1 ঘন্টা বিদ্যুৎ না থাকলে জীবন আমার বাঁচে না। আর আয়নাঘরে কেমনে কি মানুষ থাকছে এগুলো আমি বুঝি না। আমি বলবো না যে আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করবো কি? আমি তো অনেক কিছুই চোখে না দেখলে বিশ্বাস করি না। এখন আয়নাঘরের বিষয়ে আমি বলতেই পারবো না। সাজানো নাটক, মূর্তি জায়েজ নাই। শুনেন একটা কথা বলি, এই যে সমন্বয়কদের সাথে পিছনে কারা কলকাঠি নাড়ছিল ইনুসের সাথে, আমরা কি জানি না? আমরা সাধারণ মানুষ, আমরা অ্যাটলিস্ট ঘরে বসে ভিডিওগুলো কিন্তু দেখি, আমরা কিন্তু খালি খুঁজতে থাকি। শেখ হাসিনা যাওয়ার পর কিন্তু আমরা সবাই রাজনৈতিকভাবে বেশি অ্যাক্টিভ হয়ে গেছি, বিভিন্ন দল থেকে বিভিন্নভাবে আমরা দেখতে থাকি, সব কার্যক্রম কিন্তু সারাক্ষণ আমরা দেখি যে শেখ হাসিনার পুনরাবৃত্তি হয় কিনা। আমরা কিন্তু একটা শঙ্কার মধ্যে দিয়ে যাই আর সবসময় খেয়াল রাখি। কারা কলকাঠি নাড়ছিল? ওরাই তো নাড়ছিল, বলছিল কি মূর্তি জায়েজ নাই। এত মূর্তি জায়েজ হইলো কেমনে? 141 কোটি টাকা দিয়ে এত মূর্তি এখন জায়েজ হইলো কেমনে? এত মূর্তি জায়েজ হইলো কেমনে? কারা বলছিল মূর্তি জায়েজ নাই? ওই যে সমন্বয়কের মধ্যের মানুষরাই বলছিল, সমন্বয়কের মধ্যের মানুষরাই বলছিল। কবে বলছিল? আপনার কাছে প্রমাণ আছে? প্রমাণ অবশ্যই ওই সময় প্রমাণ হয়েছে বলছেন। হ্যাঁ, কি প্রুফ? আচ্ছা আপু মোবাইলটা দাও তো। আচ্ছা, আপনি কি আয়নাঘর সম্পর্কে যেটা বললেন এটা কি আপনার বিশ্বাস হয় না? এটা আমি এগুলা আমি বুঝি না, এটা সম্পর্কে আমি বুঝি না। আয়নাঘর সম্পর্কে আমার কোনো ধারণা নেই। আয়নাঘর সম্পর্কে আমার কোনো ধারণা নেই। দুর্নীতির কথা বললেন, এইটা যদি আপনি খোঁজ পান, দুর্নীতি তো হয় অত্যন্ত গোপনে, এটা তো বের করা কঠিন ব্যাপার। এখন আর ওভাবে হচ্ছে এটা আমি অস্বীকার করতেছি না, কিন্তু আপনি সেটা জানতে পারলেন। কিন্তু আয়নাঘর যেটা সারা বিশ্ব আমরা গত 2 বছরে যেভাবে গোপনীয়তা প্রকাশ্যে দেখছি, শুনেন শেখ হাসিনার আমলে কি আমরা 17 বছরে কিছু দেখেছি? এটা আপনার হচ্ছে আপনার কথা যুক্তিসঙ্গত, আপনি বলেন। আমরা গত 2 বছরে যেরকম গোপন তথ্য ফাঁস হওয়া দেখেছি, শেখ হাসিনার আমলে 17 বছরে কোনো কিছু কি দেখেছি? গণভবনে পা রাখার ক্ষমতা ছিল? বলেন 17 বছরে কি আমরা হ্যাঁ শেখ হাসিনা মানুষ করছে আমি স্বীকার করি, মানে এটা তো দিনের আলোর মতো। আমরা তো দেখছি আবু সাইদ, আমরা তো দেখছি হচ্ছে শেখ হাসিনা হচ্ছে মুগ্ধকে করছে, এগুলো তো দেখছি আমরা। পুলিশকে তো সে অর্ডার দিছে, পুলিশ তো তারই ছিল, তাই না? পুলিশ তার ছিল না? কেন অর্ডারের আবার ভিত্তি প্রমাণ কি? যে সরকারি চাকরি করে সে অবশ্যই সরকারের আইনেই চলে, সরকারের নিয়মেই চলে, সরকারের আদেশেই চলে। সরকারের আদেশ ছাড়া পুলিশের ক্ষমতা নাই গুলি করার। 3.5 ঘন্টা গ্যাস করতে আইলো, আর এখন কেন গ্যাসটা বন্ধ? আমার ছেলে একটা কলেজে পড়াই, একটা ছেলেই 3 মাইয়া। আমি কলেজের বিল দিতে পারি না, খুব দুর্ভোগে আছি। গ্যাসের টাকা লুয়ে আইছিলাম, এই টাকা আমি খরচ করেছি। এটার কি দা কোম্পানির কথা ফোন করলাম 2 বার, কোম্পানির কথা আরে কিতাম কিছুদিন পেয়েছে এই তেলের সমস্যা, যখন তেলের দাম বাড়ছে সমস্যার সমাধান হয়ে গেছে। এই টাকা বাড়ানো তো নেই, নাটক। এটা তো আসলে সরকারের সিদ্ধান্ত, আমাদের তো কিছু করার নাই। টানা কয়েকদিন ধরে গ্যাস সংকটে স্থবির হয়ে পড়েছে সিএনজি চালকদের স্বাভাবিক কার্যক্রম। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করার পরেও মিলছে না গ্যাস, ফলে কমেছে আয়, বেড়েছে দুর্ভোগ। গ্যাসের দাম তো সরকারে বাড়াইবে, চলতাচুরি করার তো দরকার নেই, আমাদের এতগুলো মানুষের কষ্ট দেওয়ার তো দরকার নাই। গ্যাসের দাম বাড়াই দেখ, আমাদেরকে নিয়ম মতন গ্যাস দেখ। রাতের 1টার দিকে পাম্পে সিরিয়াল দিচ্ছি, সকাল 6টায় গ্যাস পাইছি, তাহলে আমাদের বউ বাচ্চা কিভাবে চলন? এটা আমাদেরকে ভোগান্তি দেওয়া না? এই তো 2 দিন বাদে গ্যাসের দাম বাড়াইবই, তো এটা এখনই বাড়াই দিয়ে আমাদেরকে গ্যাস
ঠিক মতন দেখ না তো একবার বন্ধই করে দেখ গ্যাস কিছুদিন পেয়েছে এই তেলের সমস্যা যখন তেলের দাম বাড়ছে সমস্যার সমাধান হয়ে গেছে এই টাকা বাড়ানো তো নেই নাটক এটা একটা পুরো সিন্ডিকেট এই সিন্ডিকেট এটা পুরোটা হইলো একটা সিন্ডিকেট তো বাড়াই দিলে বাড়াই দেখ আমরা কি অবরোধ করলাম জনগণের সামনে? আমরা কি অবরোধ করলাম? সরকারে কি অবরোধ করলাম? বিরুদ্ধ পার্টি কি অবরোধ করলাম? আমরা গ্যাস পাইতেছি না, আমাদের কষ্ট। কোম্পানির করে ফোন করলাম 2 বার, কোম্পানির কথা আরে কিতাম অনেক গাড়ি অনেক লইছেন কই আর যা যাবো তো আর দাঁড়িয়ে গই বাড়ি যাই গই ইনকাম মাপ নাই দেখ আর ফ্যামিলি কেন আর কেন চলাইও ফসল এবার আসার এবার গড়বার আসার মানে পিমন্ত মানে খরচ আছে আর কেন চলাইও এই বেঞ্জের তো 200 টাকা গই খামাই নগরী একটিও 200 টাকা গই। আজকে দীর্ঘদিন ধরে এই যে গ্যাস লাইনের যে সমস্যা এটা তো সবাই জানে, তোলে আঙ্গ নিরহ লোকের বোগায় কোনো লাভ আছে? এর থেকে বালা একটা ফার্ম বন্ধ করে দেখ, তোলে আর কারো জ্বালা যন্ত্রণা সহ্য হতো না। কারণ এই যে সকাল 4টা বাজে আমিও নিজে সিরিয়াল দিছি, এখন বাজে দিনের কটা, এই মধ্যে বাদ হবে না। এবং দ্বিতীয় কথা হচ্ছে পকেটে যে টিকা আনছি গ্যাস লইতে আমি এটিও খাইতে শেষ করেছি, তোলে এত কষ্ট করার তো দরকার নাই। ফার্ম বন্ধ করে দিলে তো আমরাও নিরাপত্তা থাই, কোম্পানিরও নিরাপত্তা থাই। হয়তো এই যে ফার্ম ঢুকলে গ্যাস দেয় এখন 20 টাকা 120-30 টাকা, এই গাড়িটা না ভারি ইনকাম করতাম, না ভারি কোনো কিছু করতাম, না ভারি সংসার চালাইতাম। আমি 4টা বাজে আসছি, 7:30 পর্যন্ত গ্যাস দিছে। এই 7:30 পর্যন্ত গ্যাস দিয়ে কয় গ্যাস নাই। এই 7:30 পর্যন্ত এই 3.5 ঘন্টা গ্যাস প্রত্যেককে আইছে এই পাম্পে, তাহলে জায়গাত বন্ধ করে রাখছে। বন্ধ করে যদি রাখে এই 2 ঘন্টা 3 ঘন্টা গ্যাস না দিলে একবারে যদি বন্ধ থাকে আমরা গ্যারেজও গাড়ি রাখতে পারি। এই 1000 টাকা আত্ম দেওয়া লাগে না। 1000 টাকা হইলে আমি এই 1 সপ্তাহ আমার ফ্যামিলি বাজার চালাইতে পারি। এখন তো এই টাকাটা আরেকজনের তো হাত খরচ করে আনতে হইতেছে। আমার ছেলে একটা কলেজে পড়াই, একটা ছেলেই 3 মাইয়া, আমি কলেজের বিল দিতে পারি না, খুব দুর্ভোগে আছি। এই সরকারের কাছে এই আবেদন এই চলচাতে না করে আমাদের কীভাবে গরিব বাঁচতে হবে এই চিন্তা ভাবনা করার একটা টপিক তাদেরকে দেও। 3.5 ঘন্টা গ্যাস করতে আইলো, আর এখন কেন গ্যাসটা বন্ধ? গ্যাসের টাকা লুয়ে আইছিলাম, এই টাকা আমি খরচ করেছি এটার কি দেয়? আজকে 7টা বাজার থেকে লাইন দিছি, স্কুলে ডেট করতে হয় বা প্রাইভেট সার্কি আমাদের। তো আমার একটা টাইম যদি পামওয়ালা টাইমটা বাঁধিয়ে দিত, আজকে গ্যাসের চারিদিকে সমস্যা। তাহলে আপনি মনে করেন অনেক জায়গায় লাইন ধরে ওই ফার্মের এখান থেকে যদি মালিকে বলে দিত আমাদের 3টায় খুলবো, তাহলে আমাদের তো লাইনটা ধরার দরকার নেই। গ্যাস নিয়ে আজকে 2 সপ্তাহ ধরে ভুগতেছি, আমরা গ্যাস পাইতেছি না। আমরা এভাবে সিরিয়াল দেওয়া 2 ঘন্টা 3 ঘন্টা 5 ঘন্টা এরকম বসে থাকি, গ্যাস পাইতেছি না। গ্যাস পাইলে আমরা ঠিকমতো গাড়ি চালাতে পারবো, কোম্পানির সাথে আমাদের 2 কথা হবে না। আমরা এখন গ্যাস নিতে পারতেছি না, গাড়ি চালাতে পারতেছি না। এখন কোম্পানি বলতেছে যে গ্যারেজে যাইলে ইনকাম দাও, আমরা ইনকামটা কোথা থেকে দেবো? বাসা বাড়িতে গ্যাস নাই, তারপরে ফ্যামিলি চালাতে আমাদের এখন কষ্ট হইতেছে, এই ভোগান্তিতে ভুগতেছি আমরা। সকাল 5:30 এখানে সিরিয়াল দিয়েছি লালকান বাজার, 5টা ফার্ম গুঁড়ো হয়েছে, সমস্ত ফার্মগুলো বন্ধ। এখন যেই পরিস্থিতি, এই পরিস্থিতি আমাদের সবার ফ্যামিলি আছে। গ্যাসের টাকা 500 টাকা পকেটে ছিল, ওখান থেকে খাইতে 300 টাকা অলরেডি খরচ হয়ে গেছে। এখনও গ্যাস পাচ্ছি না। যদি লাইনে না থাকে তাহলে ফার্মগুলো বন্ধ থাকুক, আর আমাদেরকে একটা নির্ধারিত একটা টাইম দেখ যে 2 দিন পরে খোলা হবে বা 3 দিন পরে খোলা হবে, তাহলে আমরা আমাদের নিজ নিজ দায়িত্বে আমরা থাকলাম। গ্যাস পাম্পে যদি গ্যাস না দেয় এটা হলো ভিন্ন সাবজেক্ট, আর যদি গ্যাস দেয়, গ্যাস দিলে আমরা আসবো, তাহলে গ্যাস দিলে আমরা আসলে আমরা যখন লাইনে আসি, লাইনে দাঁড়াই সিরিয়ালে, এখানে 1-2টা গাড়ি না, হাজার হাজার শত শত গাড়ি। আমি রাত্রে 4টা বাজে আসছি এখানে 4টা বাজে আসছি। 4টা বাজে আসার পরে 7:30 বাজে বলে যে গ্যাস নাই, লাইন অফ করে দিয়েছে। ওনারা যদি বলতো যে গ্যাস স্থগিত, গ্যাস নাই, তাহলে আমরা আসতাম না, আমরা গ্যারেজে বন্ধ করি বাসায় ঘুমাইতাম। আমরা বাসায় ঘুমাইতে পারতেছি না, আমরা খাইতেও পারতেছি না, কোম্পানির ইনকামও না দিতে পারতেছি না, গ্যারেজে গেলেও ঝগড়া করে। কখন আসবে কখন পাবো এটা কোনো নিশ্চিততা নাই। কোম্পানি গেলে 1000 টাকা ইনকাম, কম হবে না ইনকাম। কোম্পানি ফোন দিয়েছি বসে থাকো, কোন জায়গায় যে আমরা বসে থাকবো? এরকম হইলে আমরা কিভাবে আমরা সংসার চালাবো? আমরা সংসার তো চালাতে হবে। তো আমার কথা হলে বন্ধ রাখলে সবগুলো বন্ধ রাখো, আমরা গাড়ি বন্ধ রাখি। আমরা কি জন্য আমরা হরানি হচ্ছি? এগুলো আমরা হরানি থেকে বাঁচতে চাই। এটা তো আসলে সরকারের সিদ্ধান্ত, আমাদের তো কিছু করার নাই। আমরা কেমন ওইরকম কিছু জানিও না, এখন আমাদের কিছু জানানো হয় না উপর থেকে, বা আমাদের কিছু এগুলো আমরা জানি না কি করবে না করবে। হয়তো পারে মানুষের যেটা আন্দাজ করে, তো পরে যায় দেখা যাচ্ছে সেম হচ্ছে, এবং তেলের সময়ও সেম হচ্ছে। 1 মাস বিভিন্ন রকমের সমস্যা হওয়ার পরে যখন তেল বাড়েছে তখন সব ঠিক গেছে। হয়তো আমাদের গ্যাসের ওই সমস্যা। বিদ্যুতের দাম কমাই দে, এই দাবি জনতার, মানতে হবে সরকার, এই দাবি জনতার, কোথায় কোথায় বাড়লে দাম, দেশ হবে তুলকালাম, দেশ হবে।
আপনি গ্যাস দিতে না পারেন তা আমাদের প্রতি মাসে মাসে গ্যাস বিলটা নিয়েন না, আমাদের কষ্ট হয়। আপনার যেভাবে লাফায় লাফায় কারেন্টের বিল, গ্যাস বিল, এই বিল সেই বিল বাড়াইতেছেন, এবার লাফায় লাফায় আমাদের বেতন বাড়তেছে না। আগে গ্যাস মোটা মোটা পাইপ দিয়া সব ইন্ডিয়াতে পাঠিয়ে দিছে, এখন গ্যাস কোথায় যায়? আগে যদি গ্যাস চলে যায় থাকে তা আমরা গ্যাস পাইতাম, আমরা টিপ টিপ করে আসতো, তাই এখন গ্যাস কোথায় যায়? ভাই গ্যাস সংকট তো আজকে মাসের পর মাস, কিন্তু আজকে 15 দিন ধরে গ্যাসের চুলাই চলে না। ওই কারেন্টের চুলা কিনা দিছি, ওই কারেন্টের চুলার ভিতরে পাকাইতেছে, আর আপনার কারেন্টের দাম বাড়াই দিছে। আগে 1000 টাকা ঢুকাইতাম, এখন 2000 টাকা ঢুকাইলে কাবার হয় না। তাই আপনারা যদি এইরকম করেন তা আমরা কোথায় যাবো? আমরা কার কাছে বলবো আমাদের দুঃখের কথা? আসলে বাংলাদেশে হয়েছে মগের মূল্য, যেই আসে সেই খায়। এমন দেখলাম না যে কেউ খাইতেছে না। আচ্ছা, আমি ভাবলাম যে আগে গ্যাস মোটা মোটা পাইপ দিয়া সব ইন্ডিয়াতে পাঠিয়ে দিছে, এখন গ্যাস কোথায় যায়? আগে যদি গ্যাস চলে যায় থাকে তা আমরা গ্যাস পাইতাম, আমরা টিপ টিপ করে আসতো, তাই এখন গ্যাস কোথায় যায়? আপনার কাছে আমাদের অনুরোধ, আপনি গ্যাস দিতে না পারেন তা আমাদের প্রতি মাসে মাসে গ্যাস বিলটা নিয়েন না, আমাদের কষ্ট হয়। আপনার যেভাবে লাফায় লাফায় কারেন্টের বিল, গ্যাস বিল, এই বিল সেই বিল বাড়াইতেছেন, এবার লাফায় লাফায় আমাদের বেতন বাড়তেছে না। মালিকের বেতন বাড়ানোর কথা বললে কয় চলে যাও, বেতন বাড়াইবো না। আমাদের দুঃখের কথা কে শুনবে ভাই? এই হাসিনার মতন আর অল্প কয়দিন এই হাসিনার মতন বলান লাগবো। দেশ কেউ পাবার না, দেশ জনগণের, রাষ্ট্র জনগণের। আমলিক আমলে তো এত অত্যাচার ছিল না, এক সরিয়া স্যার খেতে তো আরেক সরিয়া স্যার আইছে। আমলিক সরকার আমলে এত নির্যাতন হয় নাই, এখন বিএনপি সরকার এত নির্যাতন হইতেছে। পুলিশ মারিয়া টাঙ্গায় তুইছে আনসার কি এরকম কথাও বলে যেটা ভাষা প্রকাশে নয়। এখন গরিবের ঘর ধর্ম নিজন কর্ম করিয়া ভাত খাইতে হয়, আর মনে করেন মার খাইতে হয়, হাসপাতাল দিয়ে ভর্তি হইতে হয়, এই বন্তি শেষ। এছাড়া আর কিছু করার নাই। আঞ্চলিক মহাসড়ক আর হাইওয়েতে সিএনজি চলতে পারে না এবং চলতে পারবো না। আমরা 3 জন আর 5 জন মানি না। এটা তো তেলের দাম 200 টাকা করে লিটার করতে বলেন, আমাদের উন্নয়ন আরো হবে। সাধারণ জনগণের যতই যাবে যাক, তাদের বাপের সম্পত্তি আছে দেবে, আর যারা ক্ষমতায় থাকে তারা তো এই দেশ থেকে নিয়ে যাওয়ার জন্য আসে, তাদেরকে নিতে দেন, তাদেরকে শান্তি থাকতে দেন। তারা যেন ভবিষ্যতে যেন আরো উন্নত হতে পারে, আমাদের দেশের সাধারণ জনগণ যেন আরো একটু পিছনে যেতে পারে, সেই জন্য তাদের জন্য দেশের জনগণের পক্ষ থেকে তাদেরকে আরো আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা। আপনাদের আসলে দাবি কি? দাবি কি করবো? দাবি দিয়ে কি বলবে? আপনি যে দাবি বলতেছেন আমাকে, আপনি নিজেকে নিজে প্রশ্ন করেন। দাবি যত করে জনগণের যা দাবি, কোন দাবিটা তারা পূরণ করবে না। অতএব যেহেতু দাবি পূরণ করবে না, সে তো বলে লাভ নাই। আপনি যদি বলেন একে প্রধানমন্ত্রী তার একা দেশ চালায় না, প্রধানমন্ত্রীর আশেপাশে আছে, সচিবরা আছে, অর্থ সচিবরা আছে, সবাই মিলিত দেশ চালায়। তা সবাই সুস্থ হতে হবে ভাই। শিক্ষিত হলে শিক্ষিত হওয়া যায় না, সর্বপ্রথম শিক্ষিত হতে হবে নিজের মস্তিষ্ক, নিজের বিবেককে। এই দুইটা জায়গা থেকে যদি এরা সুস্থ হয়, আমরা সাধারণ জনগণের সমস্যা হবে না। এই দুইটা জায়গা থেকে সুস্থ হতে বলেন। আর ভাই আপনাকে বললাম কি, সমস্যা নেই তো দাম বৃদ্ধি করলে। অতীতের প্রধানমন্ত্রী, অতীতের মন্ত্রীরা, অতীতের সচিবরা মেরে দেশ থেকে বাইরে গেছে, এরাও যাবে। আমরা সাধারণ জনগণ তো সমস্যা নাই। হ্যাঁ, অভ্যস্ত না, আমাদেরকে অভ্যস্ত হতে হচ্ছে। আগে যেখানে আমার 5,000-7,000 টাকা দিয়ে আমার সংসার চলতো, 10,000 টাকা দিয়ে সংসার চলতো, সেখানে আমার এখন 20,000 টাকা ইনকাম করলে আমার সংসার চলবে না। ওইটাই তো, তখন আমাকে আরও করতে হবে। আমি তো চুরিও করতে পারবো না, আমাকে পরিশ্রম করেই যেতে হবে। তো তাই আমরা সাধারণ জনগণ হলো পরিশ্রমী, আর ওনারা হচ্ছেন পরিশ্রমী না। তাই ওনারা রাজনীতি করবে, শিক্ষিত মানুষ শিক্ষিত চাকরি করবে, সরকারি চাকরি করবে, এরা টাকা নিয়ে দেশে দাঁড়িয়ে যাবে। আমরা মরতে রাজি আছি, কিন্তু আমাদের হক আমরা ছাড়তে রাজি নাই, কোনোভাবে ছাড়তে রাজি না। আমরা ছাড়বো না, তো গেলে মরে যাবো রোডে। আমরা জলে আমরা কি বাঁচবো? আমরা ছেলে মেয়ে বাঁচবে? আমরা কি করবো? আমরা রোডে মরে যাবো, আমরা হাতের যে হয়ে থাকবো, আমরা দলি যাবো, আমরা মরে যাবো। আমি মুচ্ছা হাতি, আমি কি শুয়ে থাকবো? আমি এই 32 বছর বয়সে কোনোদিন দেখি নাই যে এই আমাদের রানী রাসমণির ঘাটে কি বিভিন্ন কিছুর উপরে কি চাঁদা চাইতে। আমাদেরকে বলছে যে আমাদের এখন প্রধানমন্ত্রী তারেক জিয়া রহমান আমাদেরকে বলছে যে নিরাপত্তা দিবে, এবং সে দিবে। আমরা চাই না এখানে সবাই জোরজুলুমি করে আমাদের থেকে মাছগুলো নিয়ে ফেলে। এখন আমাদেরকে বলতেছে তোমরা যদি গতি করে যদি থাকতে হয় তাহলে তোমরা চাঁদা দিতে হবে। আমরা এখানে দীর্ঘদিন ব্যবসা করতেছি, আজকে আমার আগে আমার বাবা করছে, এখন আমি করতেছি। এতদিন ধরে কোনোদিন চাঁদাবাজ কোনো কিছু হয় নাই। আজকে 2 বছর ধরে আমাদের উপরে যে মিথ্যাচার জুলুম চলতেছে, এগুলো আমরা মানতে পারতেছি না, যার কারণে আমরা রোডে নামে গেছি। আমাদেরকে আর কিছু কারণ আমাদেরকে বিষের বোতল আনিয়ে দিতে বলেন, সরকারকে আমাদের বিষের বোতল আনিয়ে দিতে বলেন, আমরা মরে যাবো। আমাদের হকের জন্য মরে যাবো। আমরা মরতে রাজি আছি, কিন্তু আমাদের হক আমরা ছাড়তে রাজি নাই, কোনোভাবে ছাড়তে রাজি না। আমরা ছাড়বো না, তো গেলে মরে যাবো রোডে। আমাদের এই চাঁদাবাজের বিরুদ্ধে আমরা মরে যাবো। কাউকে এক টাকা আমরা চাঁদা দিব না, কাউকে দিব না চাঁদা। দরকার হলে বিষ খাই মরে যাবো, তারপরে আমরা চাঁদা দিব না। চাঁদাবাজের থেকে আমরা দূরে থাকবো। সবাই আমরা একসাথে হয়েছি, আসুক চাঁদাবাজ আজকে আসতে বলেন। আমরা কাউকে 1 টাকা চাঁদা দিব না, যেই হোক কাউকে 1 টাকা চাঁদা দিব না। পানির উপর চাঁদা, মাছের উপর চাঁদা, গদির উপর চাঁদা, সব বন্ধ, সব কিছু বন্ধ। বোর্ডের উপর চাঁদা। কি আমরা এত বছর ব্যবসা করি নাই? ব্যবসা এতদিন করি নাই, এখন কি হয়ে গেছে ব্যবসার দিন পাল্টাইছে, তাই বলে কি সরকার বলে, তাই বলে কি চাঁদাবাজ বেরিয়ে গেছে? এটা কি কোনো কথা? আমি আপনাদেরকে বলতেছি এই কথাগুলা,
সবার উপরে তুলে ধরবেন, পুরো বিশ্বের উপরে তুলে ধরবেন, সবাই যেন দেখে এই ঘাটটার উপর যেন সরকার যেন চোখ দেয়। প্রত্যেক পানির, আমরা আগে পানির দাম কিনতাম 35 টাকা, এখন 40 টাকা কিনতেছি। এখন যখন কিনতে যাচ্ছি ওটা যাচ্ছে 50 টাকা করে। তো যে বেচতেছে সে 50 টাকা বিক্রি করতেছে। প্রভাবটা হচ্ছে কার উপরে? জেলের উপরে, আমাদের জেলের উপরে। জেলে যদি 50 টাকা দিয়ে পানি কিনে ওই জেলেগুলোকে এই ঘাটে আসবে, আমরা ব্যবসা করতে পারবো? ঘাট আরো ওইদিকে আরো 2টা আছে, ওগুলো কোনোদিন আসবে? জীবনেও আসবে না। প্লাস একটা বড় বাঘ কিনতাম 200 টাকা 250 টাকা, ওগুলো কিন্তু 4-50 টাকা বাদ দিতে, ওই 50 টাকা চাঁদাবাজকে দিতে হবে। কেন আমরা এই ব্যবসা করবো? কেন এই জেলে এখানে থাকবে? কোনোদিন থাকবে জেলে? গদি বদি চাঁদা চাইতেছে, জায়গায় প্রতি জায়গা চাইতেছে, দোকানদার বাদামালা সব থেকে চাঁদা চাইতেছে। সেগুলো কিনে আমরা বাঁচবো? আমরা মরে যাবো। আমাদেরকে বিষ আনি দিতে বলে আমরা বিষ খাবো, থাকবো না। আমরা বিষ খেতে রাজি আছি, কিন্তু আমাদের হক আমরা ছাড়বো না। এক বিন্দু রক্ত আমাদের হক আমরা ছাড়বো না। আমরা জলদাস, আমরা বাপ দাদা ভবিষ্যতে জলদাস। আমরা মাছ মারি ভাত খাই, মাছের উপর আমাদের নির্ভর। ছেলে মেয়ে লেখাপড়া করতে মাছের উপর নির্ভর করি। এখন আপাতত আমাদের উপর বিগত 40 বছর 50 বছর কোনো চাঁদা নাদা হয় নাই। এখন আমরা জেলেরা মাছ মারি, সাগরে মাছ মারি, আমাদের কোনো ব্যবসা নাই, আমাদের কোনো বাণিজ্য কোনো চাকরি নেই। আমরা শুধু জলদাস মাছ মারি ভাত খাই। আমাদের উপর এই বছর থেকে বড় উপর চাঁদা চাইতেছে, ইলিশ মাছের উপর চাঁদা চাইতেছে, অক্সিজেনের উপর চাঁদা, মাছের উপর চাঁদা, বড় চাঁদা। সিলিন্ডার গ্যাস আমরা গ্যাস জ্বালাই, চুলের উপর গ্যাস জ্বালাই, চেষ্টা জন্য ওগুলো চাঁদা চাইতেছে। আমরা জীবনও এটা দিয়ে নেই। আমার বাপ দাদা 14 পর্যন্ত আমরা এটা, আমরা জলদাস, আমরা মূলত জলভাবন জলদাস আমার নাম জলদাস। আমরা জেলে, প্রকৃত জেল আমরা, কথা বুঝছেন? এখন আমাদের উপর চাঁদা শুরু হয়েছে। এখন আমরা তো বড় টাকা চাঁদা দাও, 50 টাকা বেশি দাও, অক্সিজেনের উপর 20 টাকা বেশি দাও, তেল 1 লিটার প্রতি 3 টাকা বেশি দিতে হবে, 1 লিটার তেলের উপর 3 টাকা বেশি দিতে হবে। আমরা জলদাস, আমরা কি বাঁচবো? আমরা ছেলে মেয়ে বাঁচবে? আমরা কি করবো? আমরা রোডে মরে যাবো, আমরা হাতের যে হয়ে থাকবো, আমরা দলি যাক, আমরা মরে যাবো। আমি মুচ্ছা আছি, আমি কি শুধু থাকবো? আমার কথা সোজা, আমার ছেলে মেয়ে আসছে, আমার ছেলে আসছে, আমার মেয়ে আসছে, আমার বউ আসছে, আমরা সবাই এখানে ঘুরতে যাবো। আমি না, আমরা জেলে ঘুরছি সবাই, আমরা সবাই জেলে ঘুরছি, আমরা মরে যাবো এখানে। আমরা মরতে বাধ্য, চাঁদা দিব না, আমরা চাঁদা আমরা যাবো না, আমরা মরে যাবো। আমরা এখানে শুয়ে যাবো, এখন আমরা রাস্তার উপর শুয়ে যাবো, আমরা এখন শুয়ে যাবো। আমরা ছেলে মেয়ে সব আমরা এটির উপর নির্ভর। এটা আমরা ব্যবসা করে ভাত খাই, এটির উপর কেন চাঁদা হবে? এটা আমরা মানবো না, আমরা দিব না চাঁদা। আমাদের কথা, আমার বক্তব্য এটা। আমাদের চাওয়া চাঁদা থাকতে পারবে না, কোনো চাঁদাবাজি হবে না এখানে। 1 টাকা হওয়া আমরা চাঁদা দিব না। আমরা ব্যবসা করতেছি, ব্যবসা হিসেবে আমাদের ব্যবসায় লাইসেন্স আছে। আমি সরকারের গভর্নমেন্টের লাইসেন্স আছে, আমার লাইসেন্স আছে। আমি আজকে 30 হইতে 32 বছর এই রানী রাসমণি ঘাটে এই জেলেদের সাথে ব্যবসায়ী নিযুক্ত। আমি এই 32 বছর বয়সে কোনোদিন দেখি নাই যে এই আমাদের রানী রাসমণির ঘাটে কি বিভিন্ন কিছুর উপরে কি চাঁদা চাইতে। হ্যাঁ, এইখানে গত 1432 সনের একটা কি ইজারার, সিটি কর্পোরেশনের ইজারার লিস্ট আনে আমাদেরকে দেখাইছে যে এরা কি হাঁস কালেকশন নামের একটা কি এই কপি আনছে, আমাদেরকে দেখাইছে। এদেরকে নাকি আমাদের পানি, বরফ, তেল, চায়ের দোকান থেকে, তারপরে এই মাছের থেকে মুদির দোকান থেকে মাছ যে কিনবে এবং যে বিক্রি করবে দুজন থেকে নাকি চাঁদা দিতে হবে এদেরকে। হ্যাঁ, তারপরে এইখানে বিভিন্ন সাইডে, দক্ষিণ সাইডে, উত্তর সাইডে অনেক ঘাট আছে আমাদের। এই ঘাটের মধ্যে বিগত দিনে আমি 32 বছর বয়সে আমি কোনোদিন দেখি নাই যে কারো থেকে চাঁদা দিতে এবং সিটি কর্পোরেশন ইজারা দিতে। আমার বয়সে আমি দেখি নাই। এরা মাছের ঘের পর্যন্ত কি বাঁচতেছে না, মাছের ঘের থেকে নাকি এদেরকে চাঁদা দিতে হবে। আমি আমাদের এই মাননীয় মেয়র মহোদয়কে বিশেষভাবে আকুতি জানাচ্ছি এবং মেয়নতি করতেছি এই হাঁস কালেকশন নামের এই ইয়াটা যেন কি তুলে নেয়। আর আমাদের প্রাণপ্রিয় অর্থমন্ত্রী, আমাদেরকে 10 আসনের এই সাইদাল নোমান ভাই, মাননীয় প্রধানমন্ত্রীকে আমি কি আকুতি জানাচ্ছি যে আমরা এই হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান 10 নম্বর ওয়ার্ড, 11 নম্বর ওয়ার্ড, তারপরে 26 নম্বর ওয়ার্ড, 37 নম্বর ওয়ার্ড, 12 নম্বর ওয়ার্ড, সব প্রকারের লোক এইখানে কি ব্যবসার মধ্যে জড়িত আছে। হ্যাঁ, আমি মাননীয় এই মেয়র মহোদয়কে বিশেষভাবে অনুরোধ করতেছি যে এই হাঁস কালেকশন নামের যে লিস্টটাতে দেওয়া হয়েছে ওইটা উড্র করে অতি সত্ত্বই আমাদের ঘাটটা উন্মুক্ত করে দেওয়ার জন্য আমরা চাইতেছি। আমাদের এখানে বাপ দাদার গুটে ছোট থেকে দেখতেছি আমাদের বাপুরা সবাই এখানে ব্যবসা করে, দায়ের কর্য ঋণ করে ব্যবসা করে। এই ব্যবসাতে চাঁদা ব্যবসা করে সবাই মাছ ফেলে দেয়, মাছ জাল ফুড়ে দেয়, জুলামি করে। আমরা চাই না এরকম বাংলাদেশ। আমাদেরকে বলছে যে আমাদের এখন প্রধানমন্ত্রী তারেক জিয়া রহমান আমাদেরকে বলছে যে নিরাপত্তা দিবে এবং সে দিবে, বলছে দিবে। আমরা চাই না এখানে সবাই জুলুমি করে আমাদের থেকে মাছগুলো নিয়ে ফেলে। আমরা অনেক কষ্ট করে দাঁড় খরচ করে জালসন বুয়াই, তখন ওরা যখন জালসনগুলো পুড়ে ফেলে, মাছ নিয়ে ফেলে, টাকা নিয়ে দরকারে, আর আমাদের হাজবেন্ডকে, আমাদের বাবা মাকে সবাইকে মারে, তাহলে আমরা কি করে চলতে পারবো?
আমরা চাই না, আমরা চাই বাংলাদেশ যে সৌন্দর্য হয়, আমরা যেন বাংলাদেশ নিয়ে গর্বিত থাকি। আমাদের প্রধানমন্ত্রীর কাছে আমাদের একটা আর্য করতেছি, মিনতি করতেছি, আমাদের যেন কেউ যেন আমাদেরকে অত্যাচার করতে না পারে, জুলামি করতে না পারে, আমরা এটুকুতে চাই। আমরা কত বছর ঋণ করে কিস্তি নিই, দাঁড় করে নিই, দাঁতন করে নিই, আমরা এই মাছগুলো নিজে ব্যবসা বাণিজ্য করতে পারি না। এই ব্যবসাগুলো সবাই মাছ জাল পুড়ে দেয়, মাছ ফেলে দেয় টাকার জন্য, সুতা নিতে পারে না, তেলের দিকে তেল সব দাম বেড়ে দেয়। আমরা এগুলো দিয়ে কেমন করবো? আমরা চাই আমাদের প্রধানমন্ত্রীর কাছে চাই আমাদের এখানে যেন চাঁদাবাজি যেন না হয়। আমরা দুর্পথে বাংলাদেশ চাই, নিরাপত্তা বাংলাদেশ চাই, আমার কাছে আছে তো সুন্দর বাংলাদেশ চাই। দেখেন আমরা আজকে 20 থেকে 25 বছর এই গাড়ে থাকি, আমরা 30 থেকে 35 জন হিজড়া, আমরা 5 জন গাড়ি আসি, আর কেউ আসে না। আমরা এই গদিঘরে আইসা আমরা মানুষ থেকে মাছ নিয়া, এই গদিঘর থেকে আমরা বৈশা এই জাল্লার থেকে মাছ নিয়ে আমরা নিজেরা খাই, অসহায়দেরকে পালি। আমরা এখন আমাদেরকে বলতেছে তোমরা যদি গদিঘরে যদি থাকতে হয় তাহলে তোমরা চাঁদা দিতে হবে। তা আমরা চাঁদা দিলে অসহায় কিভাবে পালবো, আর আমরা কিভাবে খাবো, আমরা কিভাবে বাঁচবো? বুঝছেন, আমরা এই গদিঘরে আজকে এত বছর আমরা তাইকে অসহায়দেরকেও পালি, আমরাও খাই। বুঝছেন, তারা আমাদেরকে নিয়ে থাকে গদিঘরে। এখন আমরা কিভাবে অসহায়দেরকেও পালবো, আমরা কিভাবে খাবো? এই গদিঘরে যদি চাঁদা দিতে হয়, এখন আমাদেরকে ডাইরেক্ট বলতেছে তোমরা যেখানে দেবা যাও চাঁদা দিতে হবে, তাহলে আমরা চাঁদা দিয়ে থাকবো না। চাঁদার জন্য আসলে আমরা হাত ভাঙ্গা দিব।